তো অনেকে বলে যে টপাররা আসলে কিছু জিনিস মানে হাইড করে, তারা তাদের সিক্রেট বলতে চায় না, বা তারা হচ্ছে স্বার্থপর হয় বা মিথ্যাবাদী হয়। আমাদের কাছে কি মানে নটর ডেমে এমনি কুইজ সিস্টেমটা কেমন লাগতো, যে প্রত্যেক সপ্তাহে দেখা যায় 2টা করে কুইজ থাকে। তো অনেকের কাছে এটা অনেক মানে লাগে, যে হ্যাসেল লাগে যে 2টা কুইজ বারবার দেওয়াই লাগতেছে। তো তোমাদের কেমন লাগতো? ম্যান্ডেটরি, মানে দেওয়া উচিত। দেওয়া উচিত। প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়ে, টাইম ম্যানেজমেন্ট স্কিলস বাড়ে। আমারও ওদের মতো একই রকম বায়োলজি পছন্দ না, ছোটবেলা থেকে ম্যাথ ভালো লাগে, তো এই কারণে আর কি ইঞ্জিনিয়ারিংটা টার্গেট করছিলাম। যেমন হচ্ছে আইবিএ প্রিপারেশনের একটা অনেক বড় পার্ট হচ্ছে ভোকাবুলারি পড়া। ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ এগুলো হচ্ছে ধরেন একটা চ্যাপ্টার 2-3 দিনে আমি খুব ভালো মতো কনসেপ্ট বুঝলাম, শেষ করলাম, করে হলো ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এটা যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, এটার বেসিকটা এটা অনেক দিন ধরে লাগে। আমি যখন স্কুলে ছিলাম তখন দেখা যাইতো যে একটা কিছু না বুঝলে আমি আমার ফ্রেন্ডের হচ্ছে জিজ্ঞেস করতাম। সো দেখা গেছে আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে টিচারদের থেকেও ভালো এক্সপ্লেন করে দিত। ঠিক আছে, দেখা যায় তো এক সময় ও ফার্স্ট হইতেছে, আবার এক সময় আমি ফার্স্ট হইতেছি। তো অনেকে বলে যে টপাররা আসলে কিছু জিনিস মানে হাইড করে, তারা তাদের সিক্রেট বলতে চায় না, বা তারা হচ্ছে স্বার্থপর হয় বা মিথ্যাবাদী হয়। তো আমাদের সাথে এখানে হচ্ছে সদ্য বুয়েটে চান্স প্রাপ্ত 3জন আছে। তারা হচ্ছে ফ্রেন্ড, একই গ্রুপের, নটর ডেমের। সো আমরা তাদের থেকে হচ্ছে জানবো যে আসলেই টপারদের মধ্যে মানে সম্পর্কটা কেমন থাকে। সো স্মার্ট শহরের আজকের পডকাস্টে সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছে আমি আদি বাজওয়াদ। আমি নাবিদ হাসান। আমি তাসিন আহমেদ। আর আমাদের হোস্ট রাজিন জিশান, আর আমি গৌরব বিশ্বাস। তো এইখানে আমাদের পডকাস্টের আসলে এখানে 5জনই আসলে বুয়েটের চান্স পাইছে। তো আমি আপাতত ট্রিপলিতে আছি, আমার ফ্রেন্ড গৌরব সিএসসিতে আছে। আর তোমরা তোমাদের একটু মেরিট পজিশনটা একটু বলে দাও। আমি এবার বুয়েটে 30তম স্থান অর্জন করে বুয়েট ট্রিপলিতে আর কি পড়ার সুযোগ পাইছি। এছাড়াও সাস্টে সেকেন্ড, আর জাহাঙ্গীরনগর একটা ইউনিটে ফার্স্ট, অ্যান্ড চুয়েটে 7ম। এগুলোই আর কি ভালোগুলো আর কি। আমি এবছর বুয়েট অ্যাডমিশন টেস্টে 115তম স্থান অধিকার করে ট্রিপলিতে পড়ার সুযোগ পেয়েছি। এছাড়া ঢাবি অ্যাডমিশন টেস্টে 3য় এবং চুয়েট অ্যাডমিশন টেস্টে 13তম স্থান অধিকার করেছি। আমি বুয়েটে 700তম হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পেয়েছি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে 316তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ তে 51তম হয়েছি। তো তোমরা হলে যে সবাই সেকেন্ড গ্রুপে ছিল, তাই না? গ্রুপ টু। আচ্ছা, আর সবার তো মেইনলি বরিশাল। আচ্ছা, তুমি? আমি বগুড়া। আচ্ছা, আমি হচ্ছে শেরপুর থেকে। আর তুমি? গাজীপুর। আচ্ছা আচ্ছা। তো তোমাদের এই যাত্রাটা তোমরা কি আগে একে অপরের চিন্তা? কলেজ থেকে মেনলি চিনি আর কি, সেম গ্রুপের। ওরা দুজন সেম রোয়ের, আমি থার্ড রোয়ের আর কি, একটু দূরে। তো দেখতাম ওরা রেজাল্ট ভালো করতো, তো ওদের সাথে যে কথা বলতাম। মূলত ফার্স্ট টাইমের পর থেকে আমরা যারা যারা ভালো রেজাল্ট করতাম তাদের সাথে একটা যোগাযোগ তৈরি হয়ে যায়। তো তোমাদের একটু শুরুর দিকের একটু যাত্রাটা একটু ওয়ান বাই ওয়ান করে একটু শুনি, যে তোমার ধরো কলেজ লাইফটা কিভাবে শুরু হয়েছিল বা কিরকম কি প্ল্যান করে আসছিলা? তেমন প্ল্যান আসলে করি নাই, জাস্ট গো উইথ দ্য ফ্লো আর কি। আর আমার আশেপাশের স্টুডেন্টগুলো অনেক ভালো ছিল, তো ওদের সাথে চলতাম আর কি। বাট ওদেরকে তখন অত চিনতাম না। আর টার্ম এক্সাম যখন হয়েছে তখন দেখছি যে মানে পুরা ক্লাস জুড়েই আর কি অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। তো তাদেরকে জিজ্ঞেস করতাম আর কি, এমনি মেরিট জিজ্ঞেস করতাম, বা কোন পরীক্ষায় কেমন করতেছে, আমি কি বেশি পিছিয়ে দিতেছি নাকি, অথবা এইসব আর কি খোঁজ খবর রাখতাম আর কি। আমার ক্ষেত্রে আসলে আমি ওরকম মানে আদিবার মতোই, যে শুরু থেকে তেমন কোনো টার্গেট একদম ফিক্স ছিল না। কলেজ যখন শুরু করেছি তো সবসময় ইচ্ছা ছিল যে কুইজগুলোতে ভালো করা, সেটার জন্য হচ্ছে পড়ে যেতাম। তো আস্তে আস্তে যখন হচ্ছে আশেপাশের সবাইকে মানে দেখলাম যে একদিকে একটা টার্গেট ফিক্স করতেছে, তো আমিও তখন হচ্ছে ভাবলাম যে কিছু একটা তো ফিক্সড করতে হবে। তখন আমার শুরু থেকে কি বলে, ছোটো থেকে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং এইসব জিনিস একটু আগ্রহ ছিল। আর আমার বাবা হচ্ছে সায়েন্টিস্ট একজন মানুষ, তো এগুলার প্রতি ছোটোবেলা থেকে আগ্রহ ছিল। তো তখন দেখলাম যে আমার জন্য ইঞ্জিনিয়ারিংটাই মানে সবচেয়ে মানে ভালো ফিট করে। তো এরপর এগুলা নিয়ে আসলে একটু চেষ্টা করতাম। আমার ক্ষেত্রে আমার স্কুল ছিল সেন্ট জোসেফ, যেটা অলরেডি একটা মিশনারি স্কুল, যে কারণে আমার জন্য পরবর্তীতে কলেজ হিসেবে নটর ডেমকে সিলেক্ট করাটা কিছুটা ন্যাচারালি ছিল। তারপর এখানে এসে যখন একটা একটা করে কুইজ হতে থাকলো, রেজাল্ট মোটামুটি ভালো করতাম। তারপর হচ্ছে যখন দেখলাম নাবিদ সহ আমার হয়ে আরো যারা ভালো করে, তারপর ধীরে ধীরে তাদের সাথে পরিচয় হলাম। দেখলাম তারা সবাই হয়তো ক্লাসের ফাঁকে ফাঁকে হয়তো দেখলাম ফিজিক্স প্রবলেম সলভ করতেছে, অথবা ল্যাব করে হয়তো বসে আছে, তখন তারা ফিজিক্স বা ম্যাথ করতেছে, বিভিন্ন আলোচনা করতেছে, একজন আরেকজনকে বোঝাচ্ছে। তো এই তখনই আর কি আমি ইঞ্জিনিয়ারিং এর এই দিকটা আর কি ইন্টারেস্ট পাই। আচ্ছা, এখান থেকে আর কি গোলটা সিলেক্ট করা। তোমাদের কাছে কি মানে নটর ডেমে এমনি কুইজ সিস্টেমটা কেমন লাগতো, যে প্রত্যেক সপ্তাহে দেখা যায় 2টা করে কুইজ থাকে।
তো অনেকের কাছে এটা অনেক মানে লাগে, যে হ্যাসেল লাগে, যে 2টা কুইজ বারবার দেওয়াই লাগতেছে। তো তোমাদের কেমন লাগতো? ম্যান্ডেটরি, মানে দেওয়া উচিত। দেওয়া উচিত। প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়ে, টাইম ম্যানেজমেন্ট স্কিলস বাড়ে, আর এমনি প্রেশার আর কি, Pressure handle প্রেশারের করা প্রতি যায়। অভ্যস্ত হওয়া যায় আর হ্যাঁ। কি। আমার কাছে মনে হয় এটা মানে এই কুইজ সিস্টেমের কারণে মানে এত ভালো করা সম্ভব হয় আমাদের পক্ষে। মানে আমি অ্যাডমিশন টেস্টে বসে যে চাপটা অনুভব করছি, যেই মানে সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে গেছি, আমার মনে হয় যে আমি কলেজে থাকতে এই কুইজগুলোর মধ্যে এই সিচুয়েশনগুলোই পড়তাম। তাই মানে আমার মনে হয় যে এটা অনেক হেল্পফুল, মানে এটার কারণে হচ্ছে আমরা তো আসলে আগাই থাকি সবসময়। আমার মনে হয় কুইজ হচ্ছে যেহেতু আমাদের বেশিরভাগই দেখা যায় অল্প সময়ের মধ্যে অনেক বেশি জিনিসপত্র অ্যান্সার করতে হয়, তো এই কারণে এটা একে তো হচ্ছে মানে প্রেশার হ্যান্ডলিংটা শেখায়, সাথে হচ্ছে যখন আমাদের মানে কন্টিনিউয়াসলি কুইজ চলতেছে, হয়তো কখনো ভালো করতেছি কখনো খারাপ করতেছি, তো এই হিসাবে একটি মানে ভালো খারাপের প্রতি একটা মানে অ্যাডজাস্টমেন্ট আর কি এসে যায়, যেটা যে কারণে আমার মনে অ্যাডমিশনে আমাদের প্রেশার হ্যান্ডলিংটা মানে আর কি মাথাটা ঠান্ডা রাখতে সাহায্য করছে। মানে ধরো এই যে বললাম যে মাঝে মধ্যে হয় যে আমরা খারাপও করি, সো কুইজে আসলে খারাপ করলে তখন মানে কিভাবে আবার ব্যাক করা যায়? যে অনেকে আমাকে মানে টেক্সট দেয় যে ভাইয়া আমি এরকম কুইজ দিতেছি, প্রথম দিকে ভালো হইতো আবার খারাপ হইতেছে এখন। তা আমি সবসময় বলি যে না, তুমি দিতে থাকো যেরকম হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে ধরো খারাপ হইলে তখন কি করতে আসলে? আসলে কুইজ যেহেতু কন্টিনিউয়াসলি চলতে আছে, তাই একটা খারাপ হলে সেটার দিকে পিছনে ফিরে তাকানোর পিছনে সময় ফিরে আসলে তাকানোর সময় আর কি নাই। পরেরটাতে ভালো করার চেষ্টা আর কি করতে থাকে। So আমরা সবসময় বলতাম যে আমাদের টার্গেট হচ্ছে অলওয়েজ নেক্সট কুইজ। এই কুইজে যা হয়েছে নেক্সট রাউন্ডে হচ্ছে দেখাই দিব। সো এটা কিছুটা হচ্ছে যে জীবনের উপরেই, যে এরকম সবসময় সামনের টার্গেটের দিকে তাকাইতে হয়, তাই না? কোনো বাধা আসলে পুরোপুরি আটকে যাওয়া যাবে না। হ্যাঁ, তোমাদের ব্যাচগুলোতে যে এই জিনিসটা ধরো আমি অনেক বেশি দেখছি, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে নক দেয়, বলে যে অনেকে হচ্ছে আগে থেকে সিলেবাসটা শেষ করে রাখে। ইভেন এমনও আছে যে অনেকে 24 ব্যাচের সাথে ক্লাস করে রাখছে। তাহলে তোমাদের ক্ষেত্রে জিনিসটা কেমন ছিল? যে আমি 24 ব্যাচের সাথে আর কি কোর্স কিনছিলাম, আচ্ছা। আর তখনও তো দেখা গেছে সিলেবাস ফুলি কমপ্লিট করি নাই। হ্যাঁ, তো যে চ্যাপ্টার তখন করতাম এটা কি একাডেমিকে কিনছিল নাকি অ্যাডমিশনের কোর্সগুলো? মানে আমার একাডেমিকের সময় ওদের অ্যাডমিশনের কোর্স আচ্ছা, কিনছিলাম। তো তখন আর কি চেষ্টা করতাম যে চ্যাপ্টার মাত্র শেষ করছি অথবা যে চ্যাপ্টারের বই মাত্র পড়ছি ওগুলোর ইঞ্জিনিয়ারিং এর স্লাইডগুলো দেখার। আর এমনি আগের চ্যাপ্টার তো রিভিশন দিতাম প্রায় সময় পড়ে থাকলে অথবা কোনো ফ্রি এক্সামস দিলে, তখন আর কি দেখতাম ওগুলাই, মানে ওই স্লাইডগুলাই দেখতাম। তো তখনই মোটামুটি আর কি আইডিয়া হয়েছিল যে কি কি আসতে পারে, কি কি প্রবলেম এখান থেকে বানানো যায়। হ্যাঁ, আর এমনি ওগুলো করলে তো প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়েই, সো ওভারঅল তো ভালোই, খারাপ না। আমার ক্ষেত্রে আসলে আমি সম্পূর্ণ মানে কলেজের সাথে আগাইছি, কোনো এক্সট্রা আসলে পড়াশোনা আগে থেকে করি নাই, কলেজের কুইজের সাথে আগাইছি। তবে আমার ক্ষেত্রে হচ্ছে অলিম্পিয়াড দেওয়ার অভিজ্ঞতা ছিল, ফিজিক্স অলিম্পিয়াডেও আমি দিয়েছি, আমার ম্যাথ অলিম্পিয়াডও, তাই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা আমার মনে হয় একটু আগে থেকেই প্র্যাকটিসে ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে আমি এইচএসসি টেস্টের আগ পর্যন্ত কোথাও কোনো পেইড কোর্স অথবা প্রাইভেট পড়া কোথাও পড়িনি আসলে। ও আচ্ছা। একদম একটা দুইটা হয়তো হচ্ছে ইউটিউবে ফ্রি ক্লাস করেছিলাম যে যদি একটু সমস্যা হয়, কিন্তু আসলে পেইড কোর্স বা কোনো প্রাইভেট এগুলো মানে জাস্ট কলেজের ক্লাস আর কি। এরপর যখন হচ্ছে এইচএসসি কি বলে টেস্ট হয়ে গেল, এইচএসসির জন্য তো মডেল টেস্টে তখন একটু ভর্তি হয়েছি কোচিংয়ে, এরপর হচ্ছে অ্যাডমিশন নিতে, এগুলাই আসলে এইভাবে আগে। আমিও মোটামুটি কলেজের সাথেই আগাইছি। আমার প্রথম সিলেবাস পুরোপুরি শেষ হয়েছে সেন্টার 2 এর পরে, সেন্টার 2 এর পরে এইচএসসির আগে যে গ্যাপ টাইমটা ছিল ওই টাইমটা মেইনলি আমার সিলেবাস শেষ হয়েছে, এই আর কি। আচ্ছা, ওর সাথে হচ্ছে আমি রিলেট করতে পারতেছি, কারণ আমার নিজেরও হচ্ছে সিলেবাসটা ওই সময় মানে সেন্টার শেষ হয়ে গেছে, তারপরে দেখা গেছে 3 মাসের মতো গ্যাপ ছিল। আমি হচ্ছে 3 মাসের গ্যাপে মানে ফিক্স করছিলাম যে আমার অনেক কিছু রিভাইজ দিতে হবে, পড়লেই তো আসলে হয় না, মাথায় থাকা লাগে। সো রিভাইজ দেওয়ার জন্য একরকম আগাইতেছিলাম, আবার কিছু জায়গায় গ্যাপ ছিল, একদম আইডিয়া ছিল যে ওই চ্যাপ্টারটা আমি এটা পারি না। সো আমি হচ্ছে সব ইউটিউবের ভিডিও খুঁজে খুঁজে দেখতাম আর কি, ফ্রি ভিডিওগুলা। সো ওখান থেকে ক্লিয়ার করছিলাম প্রায় মনে হয় 1 মাস আগে, মানে এইচএসসি হওয়ার 1 মাস আগে। আনলাকিলি হচ্ছে এইচএসসি হয় না, বাট এরকম আর কি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি মানে রিসেন্ট ইয়ারের বাচ্চাদের একটা জিনিস খুব খেয়াল করে দেখছি, স্পেশালি যারা ইন্টারে পড়ে, ওদের দেখা যায় তোমাদের এমন একটা হয়েছে, বইটাকে টাইটা টাইপ ভিত্তিক কইরা টইরা একদম পলিশড, একদম ফুল একটা বই। তো এর ফলে দেখা যায় কি, তোমরা যখন অনলাইন কোচিং করো বা স্যারদের কাছে পড়ছো, তখন দেখা যায় স্যারদের নোটটা বেশি পড়ো, বিশেষ করে অনলাইনে পড়লে দেখা যায় যে অনলাইনের স্লাইডটা বেশি পড়ো, কিন্তু বইগুলা কি তোমরা একদম লাইন টু লাইন কি একবারও পড়ছো ফুল বই? আমি মেইনলি কুইজের আগে তো কুইজের তো বাংলা এমসিকিউ দেয় মানে ফিজিক্স থেকে, তো বই রিডিং ভালো করেই পড়তাম। আর ক্লাস আমি আসলে অত করি নাই, আমি যে স্লাইডগুলো দেখতাম যে কি কি পড়াইছে, নতুন কোনো টপিক পড়াইছে নাকি,
মানে এমনি লাইভ ক্লাস যে রেকর্ডেড আচ্ছা। অথবা 2x স্পিডে যারা দেখে ওটা বেশি দেখতাম না, দেখতাম হয়তো যখন লাগতো, বাট অত না, কারণ টাইম কনজিউমিং অনেক। হ্যাঁ হ্যাঁ রাইট। আমি যেহেতু একাডেমিক আসলে কোথাও পড়িনি, আমার আসলে বই ডিপেন্ডেন্টই ছিলাম আমি আসলে। আচ্ছা। ম্যাথ তো হচ্ছে আমাদের নটরডেম কলেজে এসএম ম্যাথ, ওইটার মানে প্রত্যেকটা ম্যাথ করতাম। এরপর হচ্ছে বায়োলজির ক্ষেত্রে তো আমাদের টেক্সট বুক পড়তে হবে, তার জন্য বায়োলজি পুরো লাইন বাই লাইন পড়তে হতো। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো বই এতটা মানে ওইভাবে পড়ারই নাই, প্রবলেম সলভিংটা মূলত বেশি, অনুশীলনী প্রশ্নগুলো সলভ বেশি করতাম। আর হচ্ছে আমাদের নটরডেম কলেজের স্যাররাও তো অনেক ভালো নোট করা যেত হ্যাঁ। ক্লাসে, এটাও একটা মানে হেল্পফুল ছিল এই বিষয়গুলো। আমিও মেইনলি আমি বই পড়ছি, সবগুলো সাবজেক্টই বইটাই মেইন ছিল। সাথে হচ্ছে কলেজে ক্লাস স্যাররা যে স্যারদের নোটগুলো দিত, ক্লাসটা। সাথে হচ্ছে স্যাররা প্রায় সময় দেখা যেত বেশ ভালো ভালো প্রবলেমস দিত, যেগুলো হয়তো অনেক সময় দেখা যেত মানে এইচএসসির চেয়ে একটু উপরের লেভেলে, একটু হয়তো অ্যাডমিশনের কাছাকাছি। তো ওইগুলো আর কি ফোকাসে রাখতাম, যেটা আমার মনে হয় প্রবলেমটা মানে ভালো আর কি অ্যাবিলিটি তৈরি করে দিচ্ছে। মানে আমার এই প্রশ্নটা করার মেইন উদ্দেশ্যটা ছিল কি, যে আমরা যখন পড়ছি, হ্যাঁ ধরো তুমি একটা গল্প, তোমার একটা মুভি দেখলা, একটা গল্পের বই আছে, ওইটার বেসিসে মুভি দেখলা, কিন্তু তুমি গল্পের বইটা পড়ছো, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? ধরো গল্পের বইটা যখন তুমি পড়বা তখন ওই ইনভায়রনমেন্টটা তুমি নিজের মনে মনে বানাবা, তাই না? কিন্তু একটা মুভি দেখলে ডাইরেক্টর তোমাকে যে সিনটা যেরকম বানাই দিতে চায় সেইটা তুমি দেখবা। তো এইটা বেসিক্যালি আমি প্রশ্নটা করছি ফিজিক্সের পার্সপেক্টিভে। মানে আমি অনেককে দেখছি ভালো জায়গায় চান্সও পাইছে ওই, কিন্তু কখনো বই খুলে দেখে নেয়, কেন কি ওর কাছে সম্পূর্ণ প্যাকেজ রেডি, গুছানো টুছানো, টাইপ ভিত্তিক। তো ও জানে যে এইটা এই সূত্র দিয়ে দিলে এইরকম করে আগাইতে হবে, লাইক কারেন্ট ইলেকট্রিসিটি দিলে কারশফের লটা দিয়ে আমরা এরকম করে আগাইতে পারবো, এরকম করে ওর ধর একটা বেসিক আছে। কিন্তু যারা বই পড়ে দেখা যায় ওইখানে অনেক মাঝে মধ্যে উদাহরণ লেখে, ধরো বল বোঝানোর জন্য বিভিন্ন লেখে, তো Analogy use করে। হ্যাঁ অ্যানালজি ইউজ করে। তো একটা ছেলে মনে করো এই যে ওই রকম জায়গাতে বই টই পড়ে আইসা নিজে নিজে বিল্ড আপ হয়েছে, দেন ও সলভ করে গেছে। আরেকজন আগে থেকেই একটা নোট করা ছিল, এটা সলভ করে গেছে। তো এইটার পার্সপেক্টিভে জিজ্ঞেস করছিলাম যে আসলে একটু আমার নিজের একটু জানার ইচ্ছে ছিল, যারা বর্তমানে টপ পজিশনে আছে, যেমন ও 30, ও হলো যে 115তম। তো একটু জানার ইচ্ছে ছিল যে বর্তমানে কি এইরকমই আসছে নাকি ওই রকম টাইপ ভিত্তিক করে গুছানো প্যাটার্নই আসলে সবাই পড়তেছে। আসলে আমি মনে করি যে অ্যাডমিশনে ভালো করতে ওইভাবে পড়া লাগবে না, হ্যাঁ বাট নিজে বুঝতে আবার অন্যরে বুঝাইতে এটা পড়া প্রয়োজন। পড়া প্রয়োজন। আচ্ছা, এইটাই জানতে চাইছি আসলে ভালো করার জন্য তোমার ওই রকম কইরে পইরে আসতে হবে, এটা আসলে না, এটা ট্রু। ঠিক আছে, যেমন দেখা গেছে এই যে ও বললো যে ওরা হচ্ছে কলেজের সাথে আগাইছে, ওরা দিয়ে তো আমিও দেখা গেছে আমার টাইমে আমি কলেজের সাথেই আগাইছি। আমাদের সময় এমন মানুষজন ছিল যারা হচ্ছে কলেজের থেকে অনেক বেশি দ্রুত আগাইতো। অনেকে হচ্ছে যে ক্লাস স্লো হইলে তখন বলতো যে না এখানে অনেক স্লো যাইতেছে, এত স্লো গেলে হবে না। আমি দেখা যাইতো ভাবতাম আরে কলেজে করাইতেছে, শেষ তো হবেই, হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। নাকি আর যদি না হয়, আমার ভাইয়ারা আর কি বলতো যে এনডিসি তো সিলেবাস শেষ করে না, বা লাস্টে যেটা পরবর্তী সত্য হয়েছে আর কি। লাস্টের দিকে একটু একটুই হয়, মানে break লাস্টের পাইতে দিকে হয়। একটুখানি হ্যাসেল হয় আসলে, এটা একটা রাশ থাকে। তখন দেখা যায় আমাদেরই হয়েছে এরকম যে একটা ক্লাসেই হচ্ছে কেমিস্ট্রির কয়েকটা অধ্যায় শেষ হয়ে গেছে। তো দেখা গেছে ওই একটা ক্লাসে আসলে কি করানো হয়েছিল এটা উদ্ধার করতে আমার 2 মাস লাগছে। তো এগুলো আসলে শেষের দিকে হয়, লাস্টের কিন্তু দিকে হয়। দেখা যায় যে কলেজে অন্তত শুরু থেকে যে বিল্ড আপটা দরকার, যে একটা বই পড়ে নিজে বুঝতে পারার মতো, ওটা আসলে তৈরি করে দেয় মোটামুটি ক্লাস থেকে। আমি যদিও হচ্ছে বাইরে আবার কোচিং করছিলাম, কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে মানে ক্লাসগুলো এফিশিয়েন্ট ছিল, মানে এনাফও ছিল, সাফিসিয়েন্টও ছিল। সো আমি দেখা গেছে যে ওই নোটগুলাই বারবার পড়তাম। ঠিক আছে, এখন যেমন দেখা যায় যে ও হচ্ছে স্লাইড পড়ছে, আমাকে হচ্ছে অনেক মানুষ হচ্ছে মানে এখন খুললে এখনো দেখা যাবে যে কেউ না কেউ মেসেজ দিছে যে ভাইয়া আমি হচ্ছে অমুক জায়গায় এরকম স্লাইড দেখতেছি, এটা করলে হবে কিনা, বা অমুক জায়গায় এরকম ক্লাস সব দেখে ফেলছি, হবে কিনা। সো আমি হচ্ছে মাঝে মধ্যে একটুখানি পারপ্লেক্স হয়ে যাই যে ওদের আমি কি বলবো, আমি তো এত কিছু করি। সো এত কিছু মানে আমার এসব দেখার উদ্দেশ্য ছিল যে যেন নতুন প্রবলেম আর কি আমি সবচেয়ে কম না ফেস আটকাই, করি, হ্যাঁ। মানে নতুন প্রবলেম যেন আমি কম ফেস করি, যেন অ্যাটলিস্ট মানে দেখা ইয়াটা থাকে। পাই, দেখাতে পারি সব কিছু। প্র্যাকটিসটা খুবই ভালো আসলে। ওইরকম লং ক্লাসগুলো করার চাইতে তুমি ধরো স্লাইডটা দেখলে কিন্তু তোমার ওভারঅল কাজ Idea হয়ে হয়ে যাইতেছে, সময় কম বসতেছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এক একটা স্টুডেন্টের উপর আসলে, যে এক স্টুডেন্ট থাকে যে বই পড়লেই বুঝতে পারে, আবার কারো ওই যে বইয়ের লাইন পড়ে হয়তো বা বুঝতে পারলো না, তার ক্ষেত্রে হয়তো টিচারের হেল্প লাগতে পারে। আবার অনেকে টিচারের হেল্পও এখন নিতে কমফোর্টেবল থাকে না, যে স্যারকে গিয়ে অ্যাপ্রোচ করবো, ইন্ট্রোভার্ট আমি, তো আমি করতে পারবো না। এই জন্য দেখা যায় যে ওই যে ক্লাসগুলো দেখে, যে অনলাইন ক্লাসগুলা রেকর্ডেড যেহেতু আছে, যাক। সো
আমাদের সময় থেকে আমি যেটা মানে এখন খেয়াল করতেছি যে অনেক বেশি ট্রানজিশন লাগে মাঝে মধ্যে, যে আমরা এত কম পড়ছিলাম, 1 মাস আগে সিলেবাস শেষ করছিলাম, তারপরে হচ্ছে মানে মোটামুটি মনে হইতো না কখনো যে আমরা কম পড়ছি বা ওই টাইমে। এখন দেখলে মনে হয় যে স্টুডেন্টরা তো আমাদের থেকেও অনেক অ্যাডভান্স বা আরো বেশি। সো তোমাদের এক্ষেত্রে মানে মানে মতামত কি, আসলে কি সবারই এখন চেষ্টা করা উচিত যে অ্যাডভান্স আগানো, নাকি প্রত্যেকের উচিত যে নিজেরটা বুঝে আর কি? যেমন ও হচ্ছে যে স্লাইড পড়ে দেখছে, তোমরা ওইটা করো নাই, তোমরা তোমাদের মতো বই পড়ে আগাইছো, ঠিক আছে? তোমাদের কি আমার মনে মতামত? হয় নিজের অ্যাবিলিটিটা জানা মানে এখানে খুবই দরকারি। তার মধ্যে একে তো যেহেতু এখন টেকনোলজি অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে গেছে হ্যাঁ। সবার কাছে, তাই এখন অ্যাডভান্স প্রিপারেশন নেওয়াটা বেশ ইজি হয়ে গেছে। এখন অনেকে চাইলে হয়তো পেইড কোর্স না করে হয়তো ইউটিউবে এখন অনেক ফ্রি কন্টেন্ট আছে, কিন্তু এক্ষেত্রে এটা মনে রাখতে হবে হচ্ছে সে মানে স্টুডেন্ট সে কতটুকু নিতে পারবে, বা হচ্ছে সে কতটুকু নিলে মানে তার সেটা প্রপারলি আয়ত্ত করতে কত সময় লাগবে, হ্যাঁ। তার এফোর্টটা সেই হিসাবে দিতে হবে। মানে এই আর কি। এফিশিয়েন্ট হতে হবে আর কি, এফিশিয়েন্ট হতে হবে, ব্যালেন্স আনতে হবে একটা। ব্যালেন্স। আমি এটা নিয়ে বেশি কথা বলি যে আসলে একটু ব্যালেন্সড ওয়েতে সবকিছু আগানো উচিত, যে সবকিছু একবার ট্রাই করে দেখা উচিত। একজনের যখন কেউ ফার্স্ট ইয়ারে ভর্তি হবে হ্যাঁ। সবকিছু একবার একটু একটু করে ট্রাই করা উচিত, যেটা আমার মনে হয় আমার করা দরকার ছিল। এখন যদি আমি আবার শুরু করতাম, এরকম কিছু করতাম, সবকিছু একবার ট্রাই করে দেখতাম, মানে প্রত্যেকটা জিনিস একটু ট্রাই করে দেখা উচিত যে এটা আমি করতে পারবো কিনা। এটা আমার জন্য আবার মানুষের অ্যাবিলিটি টু অ্যাবিলিটিও তো ভ্যারি করে, কেন দেখা যায় যে আমি ধরো কনসেপ্ট আমার খুবই ভালো, কিন্তু আমি যদি প্রচুর পরিমাণে ম্যাথ সলভ না করে যাই, আমি ওই কনসেপ্ট দিয়ে ম্যাথ করতে পারি না। আবার আমাদের সাথে অনেককে দেখছি যে কনসেপ্ট ভালো থাকলে তাকে যে কোনো ম্যাথ দেখ না কেন সে বের হয়ে আসতে পারে, চিন্তা করে বের হয়ে আসতে পরীক্ষার অল্প সময়ের মধ্যেই। তো এটা আসলে ঠিকই মানুষ টু মানুষ আসলে ভ্যারি করে, কি জিনিসটা vary অ্যাপ্রোচ করে। নিলে তার জন্য বেটার হবে, মানে এটার কোনো আসলে ওয়ান স্টপ সলিউশন নাই Solution আসলে নাই। যে এটা করো, এটা করলেই হবে। পার্সন টু পার্সন পার্সন টু পার্সন ভ্যারি করে। যেমন বইয়ের কথাটা যেমন ও বললো, বইয়ের কথাটা থেকে আমার মনে পড়লো যে আমি হচ্ছে তপন স্যারের বইয়ে কোথায় যেন একটা লাইন পাইছিলাম যে একটা দণ্ডের কোনো একটা বিন্দুতে একটা ভর রাখলে সেটার উপর কিভাবে মানে বল কাজ করবে, ওইখানে কোনো ম্যাথ ছিল না। আর এই লাইনটাও হইতেছে ফার্স্ট চ্যাপ্টারের, যেটা কেউ নর্মালি পড়ে না, ঠিক আছে? সো ওইটা থেকে আমি পরে হচ্ছে বের করার ট্রাই করতেছিলাম যে এখানে আসলে জিনিসটা কি এরকম ঘটতেছে, মানে ভিজুয়ালাইজ নিজে করে, কারণ এটা তো করে দেওয়া নাই বইগুলাতে। সো আমার মনে হয় এই জিনিসটা দরকার পড়ে, মানে ফিজিক্স বা এরকম যে সাবজেক্টগুলো আছে যেখানে আসলে ভিজুয়ালাইজেশন দরকার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সেখানে এগুলোর মনে হয় দরকার আছে। তোমাদের তিনজন বলছো যে খুব ভালো ফ্রেন্ড ছিল কলেজ থেকেই, তাই না? তো তোমাদের কখনো কি এরকম ফিল হয়েছে যে আমি একটা জিনিস জানি ওরে জানাবো না, কেন কি ও তাহলে আমার চেয়ে আগে চলে যাবে? না না এমন কিছু এরকম আসলে আমার ক্ষেত্রে হয়নি। তিনজনের ক্ষেত্রে সত্য? আচ্ছা। আমি তো উল্টা নতুন কিছু জানলে ওরা জানাইতাম, স্ক্রিনশট পাঠাইতাম যে আজকে এই প্রশ্ন দেখছি, এটা এমনি এমনি করা যায়, ইসাক স্যারের বইয়ে প্রশ্ন আছে, এটা এভাবে করা যায়, এটা একটা শর্টকাট বানানো যায় এভাবে, এগুলো দিয়ে আলোচনা করতাম। আমি নতুন কোনো প্রবলেম, নতুন পার্সপেক্টিভ পাইলে ওর সাথে শেয়ার করতাম। অনেক সময় ভিডিও করে মনে হয় হ্যাঁ, পাঠাইছিলাম, video করে পাঠাইছিলাম, video করে এরকম পাঠাইছিলাম এরকম। যে ইন্টারফিয়ারেন্স অ্যাডমিশনের সময় আমাদের মানে এই ফ্রেন্ড গ্রুপটা আমার অনেক হেল্প দিচ্ছে। যেমন আমি প্রায় দেখা যেত হয়তো একটা উইকলির প্রশ্ন বা একটা কিছু পারলাম না, আমি সলভ শিট দেখলাম, হয়তো ম্যাথটা দেখলাম কিন্তু বুঝলাম না, যখনই দিতাম ওরা আমাকে সাথে সাথে বুঝাই দিত ভয়েস মেসেজ দিয়ে, বা নাবিদ হয়তো প্রায় 2-3 বার ফিজিক্সের প্রবলেম আর কি ভিডিও করে দিছিল। তো এইরকম আর কি, এই জিনিসটা আর কি খুব হেল্পফুল ছিল। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে ওই যে শুরুতে বলতেছিলাম যে আমার স্কুলে দেখা যাইতো যে আমি একটা টপিক বুঝতেছি না, সো তখন অনেক স্ট্রাগল করা লাগতো। ওই টাইমে যখন স্কুলে ছিলাম তখন আসলে অনলাইনে যে জিনিসগুলো শেখা যায়, আমি এই জিনিসটাও অত ভালো মতো বুঝতাম না। সো দেখা গেছে যে টিচারকে অ্যাপ্রোচ করতাম যে ম্যাম বা স্যার বুঝাই দেন, তো ম্যাম আর স্যার বলতেন যে রাজিন ভালো বুঝে, ওকে একটু জিজ্ঞেস করো। আমি হচ্ছে তারপর ওকে জিজ্ঞেস করতাম, ও কিন্তু সবসময় আমাকে বুঝাই দিছে। বা এরকমও যদি স্কোপ মানে আমার যদি থাকতো যে কোনো কিছু বুঝাই দেওয়ার, আমরা চেষ্টা করতাম অলওয়েজ বুঝাই দেওয়ার। তাতে হয় কি যে মানে এই জিনিসগুলো নিজেরও কিন্তু হেল্প করে, যে আরও থিওরিটা ক্লিয়ার হয়। কোনো সময় দেখা গেছে যে আমি হয়তো বা একটা কিছু ওভারলুক করে গেছি, তো আরেকজন বললো যে আরে এরকম হইলে কি হইতো, তখন ওই জিনিসটাও চিন্তা করা যায়। মানে কেউ যদি মনে করে যে ধরো নিজে থেকেই আসলে খালি একলা লুকায় লুকায় পড়ে ফেলবে, জিনিসটা সবসময় ফিজিবল হয় না। আমি জানি না কারো ক্ষেত্রে হয় কিনা। আমরা যত মানে স্কুল থেকে কলেজ থেকে আর এখন যে ভার্সিটিতে আছি, এখানেও দেখি যে মানুষজন অনেক হেল্প করে একে অপরকে। একজন একটা প্রশ্ন করলে দেখা যায় ওইটা সলভ করতে গিয়ে আরো নতুন আইডিয়াগুলো আসে। ফাইনমেন্ট টেকনিক। হ্যাঁ, ফাইনমেন্টে। আর একটা জিনিস তোমার ভার্সিটি লাইফ একটা জিনিস সবাই ফিল করবা যে আমরা তো কলেজে বা স্কুলে তো মোটামুটি একটা টাইম পাই, ভার্সিটিতে ওই দেখা যায় পুরো 2 বছরে যা পড়বা 6 মাস 4 মাসের মধ্যে এটা পড়ে পরীক্ষা দিয়ে দেওয়া লাগে।
তো তখন তুমি যখন একটা জিনিস বুঝে আরেকজনকে পড়াইতে যাবা, তখন তুমি তো 2 বছর ধরে এই জিনিসটা পড়তেছো না, ধরো 1 দিন 2 দিন বা 7 দিন ধরে পড়লা, পড়াইতে গেলে তোমার একটু বাধ্য, মানে কি বলবা বুঝতেছো না, তুমি জিনিসটা বুঝতেছো কিন্তু ওরে বুঝাইতে পারতেছো না। তো যখন দেখা যাবে এরকম পড়াইতে পড়াইতে কয়েকজনকে পড়াবে, দেখা পড়াটা আসলে অনেক নিজের জন্য নিজেই clear হয়ে যায়। আসলে ক্লিয়ার হয়ে যায়। অনেক কিছু ওরাও প্রশ্ন করবে পড়ানোর সময়, আচ্ছা এইটা তো এইটা যোগ করলি, কেন যোগ করলি, তখন তুমি বুঝে যাবে কেন যোগ করলাম যেন, কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা তোমাদের সবাই তো বাসায় থেকে পড়ছো তাই না? আমি হোস্টেলে ছিলাম। আমি বাসায় ছিলাম। বাসায় ছিল। আচ্ছা তুমি তো হোস্টেলে ছিলে, তোমার কাছে একটু স্পেসিফিক একটা প্রশ্ন করি, তুমি কি গ্রুপ স্টাডি টু স্টাডি এগুলো কিছু করতা তো ওখানে? এমনি মানে আর কি ওদের কারো সমস্যা হলে আমারে জানাইতো, অথবা আমি কোনো প্রবলেমে ফেস করলে ওদের জিজ্ঞেস করতাম। ওইটা ঠিক আছে, ধরো আমি এমনি group study এরকম করতাম। এরকম করতাম না? না তুমি তো হচ্ছে কলেজের কাছে হ্যাঁ, আরামবাগে। আরামবাগে হোস্টেলে ছিলা, তোমাদের বাসা কোথায় ছিল? আমার ছিল মোহাম্মদপুরে। আমার বাসা মোটামুটি কাছেই ছিল, শাহজাহানপুরে। শাহজাহানপুরে। আচ্ছা জি। আচ্ছা, তোমার যেহেতু মোহাম্মদপুরে, মানে মোহাম্মদপুর থেকে আসতে যেতে বা হ্যাঁ। এটা কেমন লাগতো? এখন এখন যখন পিছনে ফিরে তাকে এখন মনে হয় বেশ মজাই লাগতো। আচ্ছা। মানে বের হয়ে হয়তো বাসে করে যেতাম, তার মানে 2বার বাস পাল্টান লাগতো। ও, আচ্ছা। তারপর ফার্ম গেট থেকে মেট্রোতে উঠতাম, উঠে মেট্রো রেলে করে মতিঝিল আসতাম, আবার যাওয়ার সময় হয়তো এইভাবে করে যেতাম, অথবা হয়তো একবার ডাইরেক্ট বাসেও যাইতাম। তো আমিও এগুলোতে কিছু টাইম যাইতো, কিন্তু এটারও মজা আছে। এটারও মজা আছে। ওর সাথে আমি খুব রিলেট করতে পারতেছি। আমার মানে মাঝে মধ্যে আমি যখন ফার্স্ট সেকেন্ড ইয়ার উঠছি, আমি তো ঢাকা চিনি না, তো আমি টিউশন করাইতে যাইতাম, মানে পিক করতাম, আমার গুলশানে যাইতে ইচ্ছে করে, আমি ওইখানে টিউশন খুঁজতাম যে আমার ফ্রি টাইমে হলো যে আমার মানে পড়ালেখা কইরা গুলশান ঘুরতে ইচ্ছে করে, জানি আমি 1 মাস হইলো ওইখানে পড়াই আসি, মাঝখানে টাইম লস হয় ঠিক আছে, বাট এটা মজা আছে আলাদা একটা। এটারও মজা আছে। টিউশন থেকে মনে পড়লো, আমি একবার হচ্ছে এরকম দিয়াবাড়ি ঘুরতে যাব, আমাকে হচ্ছে ওই টাইমে হচ্ছে উত্তরার দিকে কেউ একজন পড়াইতে বলছে, আমি হচ্ছে সত্যি কথা খালি হচ্ছে দিয়াবাড়ি ঘুরতেই গেছিলাম, 2 দিন গেছি পড়ায়, দিয়াবাড়ি ঘোরা শেষ, চলে আসি। যাক, আবার কলেজের ক্ষেত্রে ধরো যে কলেজে আমি বাসে যাইতাম, শাহজাহানপুর আমার হচ্ছে আরেকটু দূরে ছিল, তোমার কি বলে ওটাকে, মালিবাগ। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। সো দেখা যাইতো যে আমরা করতাম কি, জার্নির টাইমে পড়তে থাকতাম এমনিতে, মানে এটা জাস্ট এমনি যে জার্নির টাইমে কি করব, বোরিং লাগতেছে। আবার দেখা যাইতো যে কলেজ থেকে বের হইলেই লিফলেট হাতে ধরায় দেয়, সো যা হাতে থাকতো তাই একটু উল্টায় দেখতাম এরকম আর কি। সো মেট্রোতে যে যাওয়া আসা করো, আমরা প্রায়ই দেখি যে মেট্রোতে কেউ একজন নটরডেম কলেজের পড়তেছে, এটা ছবি তুলে ফেসবুকে চলে যায়। এই করে দেয়। তো তোমার ওই অভিজ্ঞতা আছে কিনা যে মেট্রোতে পড়লাম বা ছবি যায়নি, কিন্তু পড়ছি, হ্যাঁ মেট্রোতে মধ্যে পড়ছি। কুইজের আগে তো পড়াই লাগে। কুইজের আগে আসলে লাগে? কুইজের আগে রিকশায় হোক, বাসে হোক, যেখানে যেখানে মানে হোক পড়া লাগে। কিছু না কিছু দেখতেই হবে আসলে। আমিও অনেকবার আর কি টঙ্গী থেকে মতিঝিল যে এসে ক্লাস করছিলাম সেকেন্ড ও, ইয়ার আচ্ছা। মোস্টলি। তো তখন দেখা গেছে আজকে বোটানি কুইজ, আমি এখনো জানিও না কোন চ্যাপ্টারের। সকালে পড়া শুরু করছি, বাসে আসার যে পথে? পড়ে গেছি। ওই কুইজে খারাপ করছিল অবশ্য, 50% নিচে পেয়েছিলাম ওই কুইজে। আচ্ছা, সেইভাবে করলে আসলে হবে না, আগে থেকেই পড়তে হবে। আচ্ছা তোমাদের একটু মানে পড়াশোনা তো একটা জগৎ আছে, বাইরে কি কোনো সাইড অ্যাক্টিভিটি, মানে লাইক ফ্রি টাইমে কি করতা, বা এরকম আমি এটা করতে ভাল লাগে ওইটা করতে ভাল লাগে, এনিথিং, খাইতে ভাল লাগে, ফ্রি অনেক জিনিসই করতাম। এমনি এসএসসি পর্যন্ত গেম খেলতাম প্রচুর, পিসি গেম, পিসি গেম? ও যেমন ভ্যালোরেন্ট, সিএসগো, ফোর্টনাইট খেলতাম। মাঝে ফোর্টনাইট খেলছি অনেক। আমাকে হচ্ছে আদিবের, মানে আমি একটা পোস্ট দিছি যে আদিব আমার স্টুডেন্ট, ঠিক আছে, তা আমাকে কয়েকজন নক দিছে যে ওর সাথে তো আমরা গেম খেলতাম। হ্যাঁ, বরিশাল জেলা স্কুলের মতো তখন ওরা। যাক, এছাড়া হচ্ছে আদিব কিন্তু গিটারও বাজায়। হ্যাঁ, গিটার আছে আমার একটা। এমনি ফুটবল টুটবলও খেলি। তো অনেক অ্যাক্টিভিটি করতা তুমি। আমার ক্ষেত্রে আমি হচ্ছে নটরডেমে তো অনেকগুলো ক্লাব আছে, তো আমি ম্যাথ ক্লাবের সাথে সংযুক্ত ছিলাম। আমি হচ্ছে 24-25 সেশনের একাডেমিক্সের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা। তো ম্যাথ ক্লাবের ফেস্টগুলো আয়োজন করা, তারপর হচ্ছে উইকলি বিভিন্ন পোস্ট হতো, সেশন হতো, তো এগুলোর সাথে সবসময় সংযুক্ত ছিলাম, এগুলোতে অংশগ্রহণ করতাম, যেতাম। এছাড়া অলিম্পিয়াডও আমার দেওয়ার অভিজ্ঞতা ছিল, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড। এছাড়া তোমার এই এইচএসসি তে হলো যে যে কনজেস্টেড টাইম, তো এই রকম ক্লাবের আয়োজন টায়োজন করে এটা ম্যানেজ করা কি? এইটা একটু হেক্টিক ছিল আমাদের সেকেন্ড ইয়ারে, কি বলে সেন্টাপের পরে সম্ভবত আমরা ফেস্ট আয়োজন করেছিলাম, ওইটার জন্য মানে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা প্রশ্ন করে একাডেমিক্স থেকে আমরা প্রশ্ন করেছিলাম, তারপর হচ্ছে ফেস্টের দিন হচ্ছে আমাদের খাতা দেখতে হয়েছিল, পরিশ্রম হয় অনেক,
কিন্তু আসলে মজাই লাগে। ধরো তোমাকে আমি যদি একটা অপশন দিই, তুমি এই কাজটা না করে তোমার নটরডেমের পজিশন 50 আগায় যাবে, আর এই কাজটা করলে তোমার 50 কমে যাবে, তুমি তুমি কোনটাতে যাবা? যে হ্যাঁ আমার 50 কমাইলেও সমস্যা না, আমি এটাতে এনজয় করি, এদিকে যাবা নাকি? ভাই ওর 50 কমাইলে নেগেটিভে চলে যাবে। না, আমার মনে হয় যে কি বলে ক্লাবিং করে আমার আসলে আমার জন্য উপকার হয়েছে। আমার অনেক ভালো একটা কমিউনিটি তৈরি হয়েছে। আমার ম্যাথ ল্যাবের যে সবাই আসলে অনেক ভালো ভালো পজিশনে চান্স পেয়েছে, এবং আমার বিশ্বাস যে ওরা অনেক ভালো পজিশনে যাবে। এবং আমি দেখছি একটা জিনিস, যারা এরকম ক্লাবিং করে ওরা আসলে আলাদা একটা ট্যালেন্ট অর্জন করে ফেলে, কিন্তু ওরা হলো যে দেখা যাবে যে কম পয়রা পাইরে দিতেছে, বা ওর ওই অ্যাবিলিটিটা হয়ে যায় টাইম ম্যানেজমেন্টের একটা সোশ্যাল স্কিলের মধ্যে তৈরি হয় সবার সাথে। আবার ডিপার্টমেন্ট ওয়াইজ একটা স্পেসিফিক কিছু স্কিল থাকে, যারা হচ্ছে একাডেমিক্সে থাকে ওদের ওই একাডেমিক্স রিলেটেড স্কিল বাড়ে, যারা হচ্ছে পিআরে থাকে, তারপরে হচ্ছে যারা হচ্ছে ফিল্ড ওয়ার্কে থাকে তাদের হচ্ছে ওই ধরনের স্কিলগুলো তৈরি হয়। এগুলা আমার মনে হয় পরবর্তীতে লাইফ অনেক কাজে লাগে আসলে। আমি অনেকটা নাবিদের মতোই, আমি হচ্ছে নটরডেম ইংলিশ ক্লাবে আর কি অ্যাক্টিভ মেম্বার ছিলাম ফার্স্ট ইয়ার থেকেই। আর আমাদের এই সেশনে আমি আমাদের যেটা একাডেমিক উইং ডিপার্টমেন্ট অফ কুইজিং এন্ড কন্টেস্ট, আমি সেটার ভাইস প্রেসিডেন্ট আর কি আছি। আর আমিও ফার্স্ট ইয়ার থেকে আর কি হচ্ছে কুইজিং করতাম। তো যে কারণে দেখা যেত হচ্ছে আমাদের প্রায় কুইজিং অনলাইন সেশন হতো, আবার হচ্ছে প্রতি বুধবার করে ক্লাব সেশনও হতো, আবার হচ্ছে প্রায় দেখা যেত প্রায় প্রতি শুক্র শনিবারে আমি কোনো না কোনো কলেজে যেতাম কোনো একটা কম্পিটিশন, কুইজ কম্পিটিশন হোক বা ইংলিশ অলিম্পিয়াড হোক বা কোনো এমনি ম্যাথ ফিজিক্স অলিম্পিয়াডও হোক, এগুলো আর কি করতাম। তো এটা আর কি আমার মনে হয় আমাকে অনেকটা হেল্প করছে। অনেকটা হেল্প কি তোমাকে? তো আমি একটু শর্টে বলে রাখি, আমরা একটু আসার আগে একটা কনভারসেশন করতেছিলাম যে ও আইবিএ তে প্রিপারেশন বেসিক্যালি নাকি ও অ্যাপ্রক্সিমেটলি ধরলে হাইয়েস্ট ধরলে নাকি 7 দিনের বা 3 দিনের এরকম একটা প্রিপারেশনে কমপ্লিট করে ফেলছে। এই ক্ষেত্রে আমি বলবো আমাকে ইংলিশ ক্লাব আমাকে অনেক বেশি বিশাল একটা অ্যাডভান্টেজ দিছে। যেমন হচ্ছে বিভিন্ন ইংলিশ কম্পিটিশন যেটা আমি যেতাম, যেমন হচ্ছে আইবিএ প্রিপারেশনের একটা অনেক বড় পার্ট হচ্ছে ভোকাবুলারি পড়া। আমার ক্ষেত্রে হলো আমি বিভিন্ন জায়গায় স্পেলিং বি, আমি 3 জায়গায় স্পেলিং বি দিছি, হলিক্রসে, সেন্ট জোসেফে, ভিকারুননিসায় চ্যাম্পিয়ন হয়েছি বেশ কয়েকবার। তো এগুলা করতে যে আমি দেখা যেত ধরেন শব্দের কারেক্ট স্পেলিং এর সাথে পরিচিত হয়ে যেতাম, আবার নতুন নতুন ওয়ার্ড জানতে পারতাম, যেটার কারণে আমার ভোকাবুলারিতে কোনো এক্সট্রা এফোর্ট দেওয়া লাগেনি। তারপর হচ্ছে এরকম ভাবেই ধরেন একটা কোয়েশ্চেন পড়তে গেলাম, একটা কঠিন প্রবলেম দেখলাম, বাট সাধারণত কম্পিটিশনে আমরা খালি রাখতে পারি না, অ্যাপ্রোচ করা লাগে কোনোভাবে। তো এই জিনিসটা আর কি আমাকে অনেকটা হেল্প করছে। আচ্ছা, তুমি বললা যে কয়েকটা কলেজে গেছো, তুমি গেছো? আমার ক্ষেত্রে হচ্ছে আমি অলিম্পিয়াড গুলোতে বেশি যেতাম, কলেজগুলোতে অত যাওয়া হতো না। আচ্ছা আচ্ছা, মানে ন্যাশনাল গুলোতে? জি, ন্যাশনাল গুলোতে। তোমার ক্ষেত্রে এরকম? তেমন কোনো, এমনি রাজুকে একবার গেছিলাম। আচ্ছা, আর রাজুক এবার আমিও গেছিলাম, অবশ্য দেখা হয়েছিল, আমাদের দুইজনের দেখা গেছিলাম। তুমিও গেছিলা? আর এমনি আবার ওইবার রাজু আমার বাসা থেকে বেশি দূরে আর কি, এই জন্য আচ্ছা, এই জন্য যাওয়া হয় না। আর এমনি আমার কলেজগুলোতে অ্যাটেন্ড করে কেমন লাগছে? ভালোই লাগছে। যেমন হচ্ছে একদিকে তো দেখা যেত আমাদের কলেজ থেকে অনেকজন যাইতো, তাদের সাথে একটা পরিচিতি হইতো, একটা নেটওয়ার্ক হইতো, আর তাছাড়া এমনি পার্টিসিপেট করার একটা কম্পিটিটিভনেস, যেটা এই জিনিসটা আর কি হতো। মানে আমি জিজ্ঞেস করতেছি কারণ কি, আমি যখন মানে ঢাকায় আসবো, আমি তো বরিশালের, সো ঢাকায় যখন আসবো আমার চোখের স্বপ্ন ছিল যে আমি হচ্ছে প্রত্যেকটা কলেজে যাব, অনেক কম্পিটিশন অ্যাটেন্ড করব, অনেক কিছু করব। কিন্তু পরে দেখা গেছে যে আমি হচ্ছে ডিআরএমসি তে গেছি একবার, ওটা হচ্ছে যে যেদিন ফিজিক্স অলিম্পিয়াডের ন্যাশনাল ছিল ওই দিনই ছিল, একদম একটু পরেই ওইটার কম্পিটিশনটা, তো ওইটা চলে গেছিলাম। এছাড়া হচ্ছে দেখা গেছে আমার আর যাওয়া হয় না। সো আমি এমনি দেখতাম যে আমার কিছু ফ্রেন্ডরা গেছে, ভালোই লাগতো হয়তো ওদের দেখতে। আমাদের ব্যাচের একটা ছিল যে ইমতিয়াজ, ও তখন এমন একটা শুরু করেছিল মনে আছে যে সব অলিম্পিয়াডে ও দেশের বাইরে চলে যেত। তো সবারই একটা আসলে আমাদের মধ্যে আসতো যে কম্পিটিশনগুলোতে নাম করি। আচ্ছা, তোমাদের একটা করি যে ধরো তুমি গেমিং করতে, হ্যাঁ, তো গেমিং করার সময় আমি নিজে অনেক আসলে গেম খেলছি, কিন্তু আমি ওই যে কম্পিটিটিভ টাইপের গেমগুলো কম খেলি, একটু স্টোরি বেস গেমগুলো আর কি একটু বেশি খেলি। হ্যাঁ, ক্যাজুয়াল গেমিং PS5 তো এই গেমিং ধরো এগুলোতে একটা অ্যাডিকশনের মতো, তাই না? সবারই কোনো না কোনো একটা সময় একটা কিছুর প্রতি অ্যাডিকশন। ধরো তুমি যদি ম্যাথ অলিম্পিয়াডে ধরো তোমার ভালো লাগে, হ্যাঁ, তুমি পড়াশোনা বাদ দিয়ে সবসময় ওইটার পিছনেই চলে, এটাও কিন্তু অন কাইন্ড অফ একটা অ্যাডিকশন। কারণ কি তোমার সামনে অ্যাডমিশনের চান্স পাওয়া একটা ধরো গোল, তুমি গোলটা কোন দিকে সেট করছো তার উপরে অবশ্যই অ্যাডিকশনটা ভ্যারি করে। তো কখনো এরকম কোনো অ্যাডিকশনে পড়ছো বা পড়লে ওইটা কীভাবে ওভারকাম করছো? ধরো গেম, তোমার কালকে কুইজ, তোমার গেম এখন 11টায়, তুমি প্রত্যেকদিন গেম খেলতে বসো, গেম খেলাই লাগবে। তো এরকম কখনো হয়েছে কিনা যে এরকম একটা তুমি বুঝতে পারছো যে অ্যাডিকশনে পড়ে গেছি, এখন এটা আমার ওভারকাম করা লাগবে, বা না কি তোমার ওইরকম হয়ই নাই? আমি মেইনলি এসএসসিতে এসে বুঝতে পারছি যে একটু পড়াশোনায় ফোকাস বেশি দেওয়া দরকার গেমের চেয়ে। তো তখন আর কি গেমিং কমাই দিয়েছিলাম একটু, বাট এর আগে বেশি গেম খেলতে আমার অনেক অ্যাডিক্টেড ছিলাম। এমন হয়েছে যে সকাল 8টায় মানে উঠছি,
ল্যাপটপের সামনে বসলাম অথবা পিসির সামনে বসলাম, দেখা গেছে যে সন্ধ্যা পর্যন্ত ওইখানে বসে আছি, আবার ওইখানে বসে খাইতেছি, মানে টানা গেমিং করতাম আর তাহলে কি, তো অনেক কম্পিটিটিভ গেমিং করতাম। রাজিনের জন্য রিলেটেবল না? অনেক অনেক আর আমার তখন ফ্রেন্ডসই ছিল অনেক, দেখা গেছে বুয়েটের ভাইয়াদের সাথে তখন খেলছি আর কি। আবার তখন আর কি আমার ক্লাস 7, মানে আমি তখন ক্লাস 6 এ ছিলাম, ক্লাস 7 এ একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল রাজুকের, পরে ও এনডিসিতে চান্স পেয়েছে, আমার চেয়ে 1 বছর সিনিয়র। আবার এর পরের বছর আমি পাইছি, আবার ও আইআইটিতে 21st হয়েছিল, মানে র্যাঙ্ক করছিল, এখন আইআইটিতে ট্রিপলিতে পড়তেছে, দেখা গেছে এখন আমি বুয়েট ট্রিপলিতে পড়তেছি বা পড়বো। তো এখন একটা ধরেন মানে কমিউনিটির একটা প্রভাব কমিউনিটি তৈরি করছি আর কি। এখন আমার যদি হেল্প লাগে আমি ডিরেক্টলি বলতে পারবো যে আমার এই জিনিস আছে, এটা কোন জায়গা থেকে, ম্যাটেরিয়ালস কি কি বা এসব। তো আমার মতে এসব মানে বন্ডস ক্রিয়েট করা আর কি ভালো হয়েছে আমার জন্য। আবার যেমন বললেন মানে বরিশালের অনেকের সাথে পরিচিত হয়েছে। হ্যাঁ, আমার ক্ষেত্রে হচ্ছে সোশ্যাল মিডিয়া আর হচ্ছে ইউটিউবে একটু বেশি সময় আমার স্পেন্ড হইতো। তো আমার সুবিধা ছিল যে আমার বাবা মার সাথে আমি সবসময় থাকতাম, কলেজ লাইফে স্কুল লাইফে যখনই। তো বাবা মার একটু হেল্প করতো, যদি বেশি টিভি দেখে ফেলতাম বা ফোন চালাই ফেলতাম তখন বাবা মার একটু ওয়ার্নিং দিত। তো বাবা মার কারণে হচ্ছে অ্যাডিকশনের পর্যায়ে যায় নাই কখনো। আমার বেশ অ্যাডিকশনের পর্যায়ে ছিল, সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, মোবাইল গেমস বলেন। আমার স্ক্রিন টাইম প্রায় রেগুলারই 9 ঘন্টা 10 ঘন্টা থাকতো, অ্যাডমিশন সিজনেও এইচএসসি সিজনেও। তো কিন্তু এটা আমার খুব একটা সমস্যা কখনো হয়নি। আর যখন পড়ার টাইমটা তখন পড়ার টাইম ফোকাস দিতে পারতাম। আর হচ্ছে তাছাড়া হচ্ছে আমি যে যেমন বললাম ওই যে কম্পিটিশনস গুলো করতাম, প্রায় আমার যখন দেখা যেত প্রায় প্রতি উইকেন্ডে যেতাম, এটা আম্মু আমাকে বলতো যে হচ্ছে তুই পড়াশোনা বাদ দিলে কি খালি কম্পিটিশন করতেছিস। এটা শুনে হচ্ছে আমার মনে পড়লো যে আমি যখন স্কুলে ছিলাম দেখা যেত যে কিছু কম্পিটিশনে আমি ন্যাশনাল অ্যাটেন্ড করতে হচ্ছে ঢাকায় চলে আসতাম। তো ঢাকায় চলে আসলে তো স্কুল তো ওইদিকে চলতেই থাকতো, তো আসতে যাইতে অ্যাটেন্ড করতে সবকিছুতেই তো সময় যায়। তো একটা সময় গিয়ে দেখা গেছে কি যে আমি প্রাইজ পাইতেছি না, টানা 3-4টায় প্রাইজ পাই নাই। তো আমাকে হচ্ছে আমার একজন বলতেছে যে ও আসলে আসতেছে কেন। তো এরকম কি কোনো মানে মোমেন্ট ছিল কিনা, নাকি ধরো সবসময় পাইতেছিলাম তো সমস্যা হয় না? না, বেশিরভাগ সময় পাচ্ছিলাম, তো মাঝে মাঝে পাচ্ছিলাম না, ওটা খুব একটা ইস্যু হয়নি। তবে হচ্ছে এগুলো পার্টিসিপেট করতে যে বেশ কিছু সিনিয়রদের সাথে পরিচয় হয়েছিল, যেমন হচ্ছে আমি কুইজিং করতে যে আমার বেশ কিছু সিনিয়রের সাথে পরিচয় হয়েছিল এইচএসসি 23 ব্যাচের, তারা নটরডেম থেকে, তারা প্রায় 5 জন ধরে বুয়েটে গেছে। আচ্ছা, তো যেই কারণে তাদের থেকে আমি অ্যাডমিশনের টাইমেও তাদের থেকে আমি যখনই হেল্প চাইছি ভাইরা আমাকে হেল্প করছে আর কি। হ্যাঁ, যেমন ওর ক্ষেত্রে হচ্ছে যে গেমিং কমিউনিটি থেকে ও পেয়ে গেছে। ছিল কমিউনিটি, হ্যাঁ, Community ভালো টা অনেক কমিউনিটি বিল্ড দরকার। হয়ে গেলে যে সেটা যে খারাপ জিনিস থেকে হইতে পারে ভালো কমিউনিটি। অনেক খারাপ ভালো জিনিসটা হচ্ছে যে নিজের কন্ট্রোলের উপরে আমি আসলে শেয়ার করতে চাই, মানে তখন যে খেলতাম এসএসসি 24-এ এক মানে ফ্রেন্ড ছিল, ভাই বলতাম না তখন, আচ্ছা। তুমি করে বলতাম। ও পরে আবার ফার্স্টে ছিল ওর বারে, আচ্ছা তো আচ্ছা আবার ও বুয়েটে ট্রিপলিতে পাইছে, অন্যান্য জায়গায় র্যাঙ্ক করছে। তো আচ্ছা, এরপর আর কি এগুলো থেকে ইন্সপিরেশন হয়ে গেছে। ইন্সপিরেশন বলতে পারেন, অথবা মানে আর কি কি বলে, ও পারছে আমি কেন পারবো না। যখন এত কাছে এমন একজন একটা পাবে অবস্থা। তখন তো হ্যাঁ, অবশ্যই একটাই থাকবে যে হ্যাঁ, আমার দ্বারাও সম্ভব। কম্পিটিটিভনেস। পরে যখন আমি আবার সেকেন্ড হয়েছি, ওরা জানাইছিলাম যে তুমি যে তোমার বারে ফার্স্ট হয়েছিলা, আমি তো second হয়েছি। হয়ে গেছি। আচ্ছা, এখন একটু তোমাদের ইসে চলে যাই আমরা কিছুটা। ধরো তোমরা দুজন ট্রিপলই নিচ্ছ না? জি আর র্যাঙ্কিং তো সিএসসি আসার মতো মানে জি, জি, ই আছে। আর তুমি কেমিক্যাল নিছিলে, এখন তো আইবিএ তে যাবা। জি, আইবিএ তে। তো আমি একটু শুনতে চাই যে তোমরা এখন যে জায়গাতে যাচ্ছ এইটার পিছনে তোমার মোটিভেশনটা কি ছিল? বা ধরো ফার্স্টে ইঞ্জিনিয়ারিংয়ে আসলে কেন, সেটার মোটিভেশনও কি? আবার ইঞ্জিনিয়ারিংয়ে আসার পর ধরো তুমি ট্রিপলি ক্যান নিছো, বা তুমি কেমিক্যাল ক্যান মানে এটা আসছে, বা তুমি আইবিএতে ক্যান যাচ্ছ, পুরোটা একটা মোটিভেশনটা জানতে চাই যে ইঞ্জিনিয়ারিং আসার কারণ মূলত আর কি, এটা তো মূলত ফিজিক্স ম্যাথ মানে ওরিয়েন্টেড। আর আমার প্রবলেম সলভ করতে ভালো লাগে, অথবা নতুন প্রবলেম দেখতে ভালো লাগে, নতুন ভাবে চিন্তা করতে ভালো লাগে। তো ওই হিসাবে একটা। আরেকটা বলতে পারেন বায়োলজি ভালো লাগে না, এই জন্য মেডিকেলের সাইডে যাই না। আর এমনি ট্রিপলি নেওয়ার কারণ হয়েছে কি, প্রথমে ভাবতাম যে সিএসসি হয়তো আমার জন্য ভালো, বা বায়োমেডিক্যাল পড়লে হয়তো আমি ভালো করব, কিন্তু পরে এসে এক সময় মনে হয়েছে আমি কি আসলে ভালো করবো, বা সিএসসিতে পড়তে আসলে প্রবলেম সলভিং অ্যাবিলিটি তুখোর লেভেলে থাকা লাগে মোটামুটি, যদি ভালো করতে চাই আর কি। ও ওইটুকু অ্যাবিলিটি কি আসলেই আছে, অথবা ওই অ্যাবিলিটি দিয়ে কি পরবর্তী 5 বছরে আমি ধরেন 5 বছর পর ওই অ্যাবিলিটি দিয়ে কি আমি ইউটিলাইজ করতে পারবো সবকিছু, এটাও একটা প্রশ্নের বিষয়, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব। তো সব কিছু। আর আমার মেইনলি আমি আমার বাসায় আইডির এক ভাই এসে ফিজিক্স পড়াইতো আমার শুরুতে ফার্স্ট ইয়ারের দিকে, তো উনি আর কি ট্রিপলির।
আচ্ছা তো ওইখান থেকে আর কি অনেক কিছু ট্রিপলির মানে কোর জিনিস তোমার সম্পর্কে আইডিয়া ছিল। কমিউনিটিও তো অনেকেই ট্রিপলি এর জন্য ট্রিপলি কোর জিনিস আবার ওই যে মানে ওই ফ্রেন্ডটা আমার, তো কোর জিনিস সম্পর্কে আইডিয়া ছিল আর কি। তো ভাবছি যে হয়তো এখানেও ভালো করার সুযোগ আছে আমার। আবার এমনি এভাবেও শুনছি অনেক যে ট্রিপলি থেকে পড়ে চাইলে সিএসসি এর জবগুলোতে আর কি সুইচ করা যায়। আবার সিএসসি থেকেও কিন্তু যায়। হ্যাঁ, নিতে চায়। আবার এটাও দেখছি যে সিএসসি তে ভালো করতে আর কি স্কিলস লাগে ডিগ্রির চেয়ে। তো ওই স্কিলটা আমি ধরেন যে কোনো জায়গা থেকে করতে পারবো, তাই না? হ্যাঁ। তো সবকিছু বিবেচনায় আমি মনে করছি ট্রিপলি নেওয়াটাই বেশি সুবিধার বা এরকম আর কি। আচ্ছা ওর চিন্তাধারার সাথে আমার অনেকটা মিলে যায়। ইঞ্জিনিয়ারিং চুজ করার ওইটাই কারণ যে ফিজিক্স ম্যাথ অনেক ভালো লাগে, বায়োলজি একটু কষ্ট হয়, মনে রাখা অনেক কষ্ট লাগে। আর ইলেকট্রিক্যাল চুজ করার হচ্ছে কারণ হচ্ছে সিএসসি আমারও আগে ইচ্ছা ছিল, কিন্তু পরে দেখলাম যে মানে রিসেন্টলি এআই বুম করার কারণে হচ্ছে যারা কি বলে মিড লেভেলের যারা প্রোগ্রামার বা ইঞ্জিনিয়ার তাদের হচ্ছে মানে তারা লেড অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এখন যদি ভালো করতে হয় তাহলে একদম টপ নচ হইতে হবে। তো এটা তো আমি আসলে বলতে পারতেছি না আমি কিরকম করব। কিন্তু অন্যদিকে থেকে ইলেকট্রিক্যালের মানে এটা ফিল্ডটা অনেক ভাস্ট, যে কোনো দিকে সিএসসিতে শিফট করা যায়, আবার রিসার্চের দিকে শিফট করা যায়, আবার এটা ইন্ডাস্ট্রি আর অনেক ভালো সুযোগ আছে, অনেক সুযোগ আছে, টেলিকমিউনিকেশন, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপর হচ্ছে যে কোনো মানে ইন্ডাস্ট্রি যেদিকে যাওয়া যায়। তো এই দিক থেকে ভাবলাম যে হচ্ছে যেহেতু এর সুযোগ অনেক, আর আমি ইনশাল্লাহ ভালো করতে পারবো আচ্ছা এই দিক থেকে। স্যার আমি Idea. আমি ইঞ্জিনিয়ারিংটা প্রথমে বলি। ইঞ্জিনিয়ারিংটা আমি প্রথমে মানে নিজে থেকে ওইভাবে সিলেক্ট করি নাই। আমার থেকে মানে জাস্ট এক্সপেক্ট করা হয়েছে হচ্ছে তুমি বেস্ট জায়গায় যাবা, তুমি বেস্ট জিনিসটাই পড়বা। আচ্ছা। সেন্ট জোসেফ হয়েছে, এনডিসি হয়েছে, তো একইভাবে এখন মানে বাংলাদেশের বেশিরভাগ জেনারেল পপুলেশনের কাছে বেস্ট ইনস্টিটিউশন কোনটা, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলা। তো হচ্ছে আমারও ওদের মতো একই রকম বায়োলজি পছন্দ না, ছোটবেলা থেকে ম্যাথ ভালো লাগে, তো এই কারণে আর কি ইঞ্জিনিয়ারিংটা টার্গেট করছিলাম। আচ্ছা তো আর কি এভাবে আমার কেমিস্ট্রিটা একটু বেশি ভালো লাগতো, যে কারণে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মোটামুটি উপরের দিকে দিয়েছিলাম, তো ওইটাই পাইছি। আর আমার আইবিএটা হইছে একটু ফানি স্টোরি বলবো। আমি হচ্ছে আমাদের গ্রুপে সাধারণত দেখা যেত কলেজে বলতে আমি ইংলিশে ভালো নাম্বার পাইতাম। আচ্ছা দেখা যেত হচ্ছে প্রায় আমি তো কলেজে টপ মানে আমার গ্রুপে টপ 10-এর মধ্যেও থাকতাম, কিন্তু ইংলিশ কুইজ যখন হতো তখন সবাই এসে আমাকে মার্ক জিজ্ঞেস করতো। তো ফার্স্ট হতে পড়তে আসলে ইংলিশ ইংলিশে almost টানা পড়তে একটু পারতাম। ভালো করতাম। তো হচ্ছে আচ্ছা, আমার English- কিছু ফ্রেন্ড আমাকে সার্কাস্টিক্যালি বলতো কি রে আইবি হাইট, এরকম ভাবে বলতো। তো আমি এখান থেকে আর কি প্রথম জানতে পারি। তারপর হচ্ছে আমাদের ইংলিশ ক্লাবের অ্যালামনাই যারা, তারা বেশিরভাগের আর কি আইবি স্টুডেন্ট, তো ওনাদের থেকে একটা ইন্সপিরেশন পাইছি, একটা মেন্টরশিপ পাইছি, তো এই আর কি। আচ্ছা ভালো। মানে ইংলিশ শুনে হচ্ছে মনে পড়লো, আমি হচ্ছে যতজন আমাকে জিজ্ঞেস করে নটরডেমের জুনিয়ররা, তাদের বলি যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে তো মার্ক ইজিলি তোলা যায়, কিন্তু ইংলিশে তোলা যায় না। ইনসেইন লেভেলের হচ্ছে মানে ডিটেইলিং ভালো মতো করলে তখন দেখা যায় যে ইংলিশে মার্কটা ভালো দেয়। আমি নিজে হচ্ছে মনে হয় দুই বা তিনবার হচ্ছে হাইয়েস্ট পাইছিলাম এতগুলা কুইজের মধ্যে। তো তোমার মার্ক কেমন থাকতো আসলে ইংলিশের ক্ষেত্রে? ইংলিশে আমাদের কলেজে তো আর ওইরকম খুব বেশি মার্ক তো আর ওঠে নাই, তো জানেনি ভাইয়া। তো ওই হিসাবে আর কি এই 65, 70, 75 এই রেঞ্জে আর কি থাকতাম সাধারণত। মানে ধরো তোমাকে যদি কোনো জুনিয়র জিজ্ঞেস করে যে ইংলিশে মানে ভালো করবে কিভাবে কলেজের কুইজে, তাহলে তুমি আসলে কি বলবা? ইংলিশের ক্ষেত্রে আমি যেটা মনে করি খুব বেশি পড়াটা অত একটা জরুরি নেই, ইংলিশের জন্য ছোটবেলা থেকে বেসিকটা জরুরি। আমি এটা মনে করি ইংলিশের পড়াটা কি ধরেন ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ এগুলো হচ্ছে ধরেন একটা চ্যাপ্টার 2-3 দিন আমি খুব ভালো মতো কনসেপ্ট বুঝলাম, শেষ করলাম, করে হলো ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটা যেটা একটা ল্যাঙ্গুয়েজ, এটার বেসিকটা এটা অনেক দিন ধরে লাগে। তো এটার ক্ষেত্রে আমাকে সেন্ট জোসেফ, আমাকে এখানে মানে সবচেয়ে বেশি ক্রেডিট সেন্ট জোসেফ স্কুলের, আমার ওখানকার স্যারদের। আমাদের 4-5 থেকে হয়তো দেখা যায় তো অনেক গ্রামার আইটেম যেগুলো 8-9-এ শেখার কথা আমাদের ক্লাস 4-5 থেকে করাইতো। আচ্ছা। যেমন হচ্ছে ধরেন ন্যারেশন আমরা হচ্ছে ক্লাস 5 থেকে করছি। তো এরকম আর কি এইভাবে করে করে বেসিকটা আর কি গড়ে উঠছে। তো যাক ভালো। এটা হচ্ছে প্রথমবার শুনলাম যে মানুষজন ইংলিশের অ্যাডভান্স যে পড়াটা পড়ে রাখে। আচ্ছা, তোমার কাছে একটু স্পেশালি করি, যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তারপর আইবিএটাও তোমার ক্র্যাক হয়ে গেছে, তো ধরো তোমার প্রিপারেশনটা যদি তুমি শেয়ার করো তাহলে অনেকের জন্য আসলে সুইটেবল হবে না, তাই না? কিন্তু তোমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা করলে অন্তত আইবিএটারে ক্র্যাক করা খুব ইজি, তো এরকম যদি কিছু একটু সাজেশন দিতে জুনিয়রদের জন্য। খুব ইজি কখন আসলে মনে করিনি, যেহেতু আইবিতে সিট মাত্র 120টা, তো এটাকে কারো 1 নাম্বার প্রায়োরিটি রাখাটা আমার মনে হয় এটা বেশ রিস্কি। হ্যাঁ। তো যে কারণে আমি এটাকে চিন্তা করছিলাম আমার সেকেন্ড বা থার্ড অপশন হিসেবে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি। কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়তো দেখা যায় তো ধরেন সিকের ওয়েটে হচ্ছে যেমন ইংলিশ আসে,
তো এই কারণে আমাদের ইঞ্জিনিয়ারিং এর সাথে একটা ইংলিশ কনসেপ্ট বুক দেওয়া হয়েছিল, এটা আমি রেগুলারলি পড়তাম। আচ্ছা আর হচ্ছে তাছাড়া ইংলিশের একটা মোটামুটি বেসিক ছিল। আর হচ্ছে আইবি এর পরীক্ষার মোটামুটি 5-6 দিন আগে, আইবি এর পরীক্ষার 5 দিন আগে আমি একটা গাইড কিনছিলাম, মানে কোয়েশ্চেন ব্যাংক প্লাস গাইড আর কি। তো 3-4 দিন আগে থেকে ওইখান থেকে আমি ইংলিশ খুব একটা প্র্যাকটিস করি নাই। আইবি এর ম্যাথ অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেগুলো আছে ওগুলো আর কি আমাদের টিপিক্যাল এইচএসসি পড়াশোনার মতো না। তো ওগুলো আর কি মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আইডিয়া নিছিলাম এই আর কি। আদিবকে হতেছে আমি হচ্ছে একাডেমিক্সে পড়াইছি নাকি একাডেমিক্সে পড়েছেন, অ্যাডমিশনও করেছেন। অ্যাডমিশনেও পড়াইছি। তো আদিব যখন আমাকে প্রথমবার অ্যাপ্রোচ করছিল যে পড়বো, আমি হচ্ছে ওর এনডিসি পজিশন শুনে ওকে বলছিলাম যে চাইলে ও আমাকে পড়াইতে পারে। ঠিক আছে? আবার আদিব হচ্ছে সিএসসি নেয় নাই, এর একটা কারণ হয়তো বা আমিও ওকে বারবারই বলছি যে আসলে সিএসসির ফিল্ডটা হইতেছে কিছুটা কনজেস্টেড হয়ে যাইতেছে, এআই যেহেতু চলে আসছে। আগে যতটা হইতেছে ইফোর্ট দিলে মানুষ যতটা আউটপুট পাইতো, এখন তার চেয়ে আসলে আরো বেশি হয়তো বা ইফোর্ট দেওয়া লাগবে মানুষকে, মানে এআই এর সাথে হচ্ছে পারা লাগবে। আর যেটা ও বললো যে মানে মিড লেভেল ইঞ্জিনিয়ারদের লে অফ করে দিতেছে, বিষয়টা আসলে মিড লেভেল না, মানে তারাও টপ নচই, বাট টপ নচের মধ্যেও হইতেছে এরকম হইতেছে যে লে অফ করে দিতেছে। সব করতে পারতেছে না। সো এটা একদিক থেকে হয়তো ভালো হইতে পারে যে ট্রিপলি নেওয়া, বাট আবার এখনো তো মানুষজন আসলে সিএসসি নিতেছে, তাই না? কিন্তু So- এই বছরের রেজাল্টটাতে অনেক মানে হিউজ পরিমাণে ট্রিপলি না মানে 369 এরকম মনে হয় সিএসসি শেষ হয়েছে এরকম, হ্যাঁ, বা মানে- 72, 77, 79 এরকম। আচ্ছা ওই 89 মেবি শেষ হয়েছে, মানে সিএসসি আর ট্রিপলির মধ্যে একদম 4 বা 5 এরকম হ্যাঁ, ডিফারেন্স। এরকম type-এর নরমালি হয় যে সিএসসি অনেকটা আগে শেষ হয়। অনেক ধরো 100 মানে আগে যখন 120টা সিট ছিল আমাদের সময় তো তখন তো 180-র difference মধ্যেই থাকতো ভালো। শেষ হয়ে যেত, 60টা হয়তো ধরো ট্রিপলিতে গেল প্রথম দিকে, কিন্তু এবার ভালো লেভেলে মানে 50-50 টাইপের চলে 50 গেছে। 50 হয়ে গেছে। হ্যাঁ, আবার মাঝে মনে হয় অন্য ডিপার্টমেন্টও মানুষজন চয়েস এবার করছে, উপরের দিকে বেশ কয়েকজন মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং নিশ্চয়ই, হ্যাঁ। যাক। আচ্ছা তোমরা এখন হচ্ছে যে মানে পরীক্ষা তো শেষ, তোমাদের পাস টাইমে আসলে কিভাবে কাটাইতেছো? এমনি তো জাস্ট চ্যাটিং করি, কথা বলি। আর অনেকে পড়তে চাইছিল আমার কাছে, কয়েকজনেরটা আর কি অফার রিজেক্ট করি নাই। আচ্ছা এমনিও এমনি এখনো বইটি আর কি পড়ি, বা আচ্ছা। এইচএসসিতে যেগুলো পড়ছে ওগুলো মাঝে মাঝে উল্টাই দেখি আর কি। আবার সি প্রোগ্রামিং শেখার চেষ্টা করতেছি, মাঝখানে রোবোটিক্স নিয়ে একটু ঘাটাঘাটি আচ্ছা। করছিলাম, আরডুইনো আর কি শেখার চেষ্টা করছিলাম। আমি একটু ঘোরাফেরা করতেছি, এটা কি বলে কলেজ লাইফে তো এত ঘোরাফেরার সুযোগ ছিল না, সিলেটে গিয়েছিলাম ঘুরতে। এছাড়া গল্পের বই পড়তেছি, নভেল পড়তেছি। আচ্ছা ওই ভাই এই টাইমের তুমি যদি ঘোরাঘুরি না করো তোমার সামনে কোনো টাইমে আসলে মানে মনের শান্তি নিয়ে ঘোরার ইটা পাবা না আসলে। আমি এখন মেইনলি মুভি দেখতেছি, আমি আগে কখনোই মুভি দেখতাম না তেমন একটা, তো এই সময় প্রায় দেখা যাচ্ছে দিনে 3টা-4টা করে মুভি দেখতেছি। আর হচ্ছে তাছাড়া কয়েকদিন আগে মালয়েশিয়া থেকে ঘুরে আসলাম। আচ্ছা, আচ্ছা। আর হচ্ছে প্রায় সপ্তাহে হয়তো দেখা যাচ্ছে 1-2 দিন কি বন্ধুদের সাথে বাইরে খেতে যাচ্ছি, এরকম আর কি। মানে ভালো পুরা পাস চিল্লা টাইম আছি আর কি, যাচ্ছে। হ্যাঁ। যাক আচ্ছা তোমাদের একটু একটা জিনিস একটু ই করা বই হয় না যে ম্যাটেরিয়ালস, তোমরা যে ম্যাটেরিয়ালসগুলো ফলো করছো বা যদি অ্যাডভান্সও থাকে, যেমন অনেকে দেখা যায় আইআইটির কোশ্চেন করে, যেহেতু তোমরা উপরের দিকে ইসে আসো দুইজন, তো যদি একটু মানে সব কিছু বলতে যে এই ম্যাটেরিয়ালসগুলো ফলো করছি, এবং আরও কিছু একটু বলতে যে এমসিকিউ বা সিকিউ দুইটা কি আলাদা আলাদা করছো নাকি দুইটা একই সাথেই পড়ে গেছো, বা কী কী অ্যাডভান্স করছো, মানে ওভারঅল একটা ম্যাটেরিয়ালসের সম্পর্কে একটু আইডিয়া দিতে। এমনি উদ্ভাস তো সব টাইপের ম্যাটেরিয়ালসই দেয়, ওগুলো আর কি মেইন টার্গেটে থাকতো যে অন্য বই থেকে যদি ধরেন কমন পাইলাম বা অন্য বই থেকে অন্যরা কমন পাইলেও আমি না পারলেও সমস্যা নেই, বাট উদ্ভাসের থেকে যদি আসে তাহলে আমার পারতেই হবে এরকম একটা, কারণ দেশের বেশিরভাগ কম্পিটিটরই মানে আমার যে কম্পিটিটর ওরা তো বেশিরভাগই উদ্ভাস ফলো করছেই। তো যদি উদ্ভাসে সব পারি তাহলে মোটামুটি বলা যায় যে মুখস্থ কিছু আসলে অথবা মানে কমনের মধ্যে কিছু আসলে যদি ওটা পারলে আর কি পিছিয়ে যাবো না আমি, এরকম একটা একটা বেস ধরে রাখছো হ্যাঁ। যে এটা আমার করতেই হবে। এছাড়াও আর কি চেষ্টা করতাম যে সবকিছু করা, একবার আগেই বলছি, একবার যেটা চোখে সামনে আসতো ওটাই চেষ্টা করতাম দেখার। ধরো তুমি কি ধরো মানে ধরো অলিম্পিয়াডে যারা করে ওরা অনেক সময় অনেক হাই লেভেলের বই পড়ে, রেসনি খেলিডে বা ছায়া প্রকাশনীর বই আছে ইন্ডিয়ার, ওই সব জিনিস ম্যাটেরিয়ালস কি পড়ছো? কলেজে থাকতে কুইজের জন্য ছায়া পড়ছিলাম, মাঝখানে এসিএস এ মেগা এক্সাম দিছিলাম একটা, ওই একটার জন্যই খালি রেজনি খালিডের একটা চ্যাপ্টার পড়ছিলাম, আচ্ছা আর তেমন কিছু মানে ছায়া প্রকাশনী ওইটা কি পুরাটা মানে শেষ করতে পারছিলা নাকি? মেইন চ্যাপ্টার্স যেগুলো যেমন নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, এসপিএম, এইচএইচএম,
আইডিয়াল গ্যাস করছিলাম হয়তো, থার্মোডাইনামিক্স মানে মোটামুটি মানে বলতে পারেন যেগুলো সবগুলাই একটু করছি। হ্যাঁ বুঝছি হট টপিক যে Hot মানে topics এখান কঠিন থেকে। করলে যেগুলো থেকে করে ওগুলো সব ভালো মতোই করছিলাম। তোমার ক্ষেত্রে? আমি আসলে পুরোপুরি বেসিক ছিলাম। একাডেমিকে টেক্সট বুক, অ্যাডমিশনে এসে হচ্ছে উদ্ভাসের বইগুলা, কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, এগুলাই আসলে ছিলাম। আমি এক্সট্রা আসলে এইভাবে কোনো বাইরের বইও পড়ি নাই। আর অলিম্পিয়াডের জন্য যেগুলো, সেগুলো হচ্ছে যে মানে অলিম্পিয়াডের জন্য তো প্রিপারেশনের জন্য কিছু তো মেটেরিয়াল দেখা লাগে, বড় ভাইদের নোট দেখা লাগে অনেক সময়, কিছু বই পড়া লাগে, কিন্তু অতটা এক্সটেন্সিভলি আমি আসলে এক্সপ্লোর করি নাই ওই জিনিসগুলো। আমিও কলেজ লাইফে মেইনলি হচ্ছে ওই টেক্সট বুকগুলো আর হচ্ছে সাথে স্যারদের নোটগুলো। আর অ্যাডমিশনে আমি উদ্ভাসে সবগুলো অফলাইন ক্লাসও করছিলাম, সাথে হচ্ছে তাদের মেটেরিয়ালস গুলোকে আর কি মেইন রাখছিলাম। সাথে হয়তো পাশাপাশি দেখা যেত যখন কিছু কনসেপ্ট হয়তো বুঝতাম না, সেগুলো ইউটিউবে সার্চ দিয়ে দেখতাম। আচ্ছা, আপনি একটা বলছিলেন এমসিকিউ রিটেন আলাদা প্রিপারেশন নিছি নাকি? দেখা গেছে এমসিকিউ মানে রিটেন পারলে এমসিকিউ নিয়ে তেমন প্রবলেম হয় না। আর আমি ইনহেরেন্টলি এমসিকিউ আর কি ভালো করতাম। ভাইও মানে বলছিল যে আমার স্টুডেন্ট যদি কোনো মানে আমার স্টুডেন্টরা যেন কোনো এমসিকিউ মানে না আটকে, এরকম কিছু একটা বলছিলেন আর কি। তো ওইভাবে দেখা গেছে এমসিকিউ বেস যেগুলো এক্সাম, যেমন ফার্স্ট জাহাঙ্গীরনগর, আবার ডিইউ এমসিকিউ আর ট্রুয়েট এগুলোতে ভালো করছি আমি। বাট কুয়েটে রিটেন ছিল, কুয়েটে রিটেন একটু পিছিয়ে গেছি, সহজ প্রশ্ন করছিল আর আমি কিছু ব্লান্ডার করছিলাম। কিন্তু আবার বুয়েট রিটেনে হার্ড করাতে ওগুলো কিছু পারছি। ওটা অ্যাডভান্স ম্যাটেরিয়ালস আই গেস আমার ভালোই হেল্প করছে। আচ্ছা। তো তোমাদের তো আসলে অনেকগুলো পরীক্ষা দাও তো নটরডেমে, তোমাদের তো একটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলাদাই একটা হয়ে যায় যে বিল্ডিং, তোমাদের এটা আর করা লাগে না। আচ্ছা, একটা জিনিস বলি, ওই যে তোমরা তিনজনই বলছো যে তোমাদের বায়োলজি আসলে অত পছন্দ না, এর মধ্যে একজন হচ্ছে চারজন, ডিউতে। আমারও ইনক্লুড করো। আচ্ছা, এই রুমে আসলে একলা আমারই বায়োলজি পছন্দ। যাক, আচ্ছা, তাও হইতেছে তোমার ডিউতে থার্ড পজিশন আসছে, তুমি তো বায়োলজি অ্যান্সার করছো। জি, তাই না? biology answer। তাহলে তোমার আসলে অ্যাপ্রোচটা কি ছিল? যে ডিউর বায়োলজি আসলে মোটামুটি সহজই এইচএসসি লেভেলেরই থাকে, তার জন্য হচ্ছে যদিও খারাপ লাগতো, কিন্তু কলেজে তো একটা বের মিনিমাম পড়াশোনা তো করতে হতো, একটা তোর প্রিপারেশন নেওয়াই লাগতো। তো যদিও খারাপ লাগতো, তার একটা ভালো প্রিপারেশন ছিল এইচএসসির জন্য, এবং ওই এইচএসসি প্রিপারেশনটাই আসলে কাজে লাগছে। কিন্তু যেমন হচ্ছে ডিউর প্রশ্নগুলো সহজ হয় তো এটা পারা যায়, কিন্তু যেমন হচ্ছে সাস্টের বায়োলজি অনেক কঠিন করে, ওইটা অ্যাপ্রোচ করা আমার জন্য অনেক কষ্টকর। কিন্তু যেহেতু ডিউ মোটামুটি সহজই করে সেই ক্লাসটা পারাই যায়। আচ্ছা, আদিব হচ্ছে সাস্টে বায়োলজি অ্যান্সার করছো। আচ্ছা, করে নাই। আচ্ছা, সাস্টের এবারের বায়োলজি কোশ্চেন হচ্ছে আমি দেখছি, আমার মনে হচ্ছে আমি এক না একা মনে তো পড়ছিলাম, একটাও পারতেছি না কেন, এরকম লাগছে। মানে খুবই কঠিন করে ফেলছে এবার। আমি আর কি বায়োলজি মানে খুবই হেড করতাম একদম স্কুল থেকেই, মানে ক্লাস 8-9 থেকে যখন বিজ্ঞানের প্রথম ওই যে উদ্ভিদের শ্রেণী বিভাগ, অণুজীবের শ্রেণী এগুলো ছিল, তখন থেকেই হেড করতাম। ইন্টারে উঠেও তাই ছিল। তো হয়তো দেখা যেত বেশিরভাগ সময় কুইজ বা পরীক্ষার আগের দিন করে পড়তাম, আগের রাতে করে পড়তাম। এইচএসসি একইভাবেই পার করছি, কিন্তু রেজাল্ট কি কখনো খারাপ হয়নি। আচ্ছা, মানে মোটামুটি ম্যানেজ করা গেছে। ম্যানেজ করা গেছে, হ্যাঁ। যেটা আমি দেখছি যে অনেকে এনডিসিতে যে ধরো বায়োলজি ছাড়া তুমি আসলে স্ট্যাটিক্স নিতে পারবে না, না। মানে পরিসংখ্যান নিতে পারবে না, স্ট্যাটিস্টিক্স। সো ওইটা নিয়ে অনেকে মানে প্যারা খায়, কারণ অনেকের বায়োলজি একদমই পছন্দ হয় না। আমাকে হচ্ছে মেসেজ দেয় যে পড়তেই হবে, ভাই না করে উপায় নেই। 1 বছর হয়ে গেছে, এখন তো ভালোই লাগতেছে না, আমি কি করব? বলি যে শিফট করার ওয়ে থাকলে ইডিটি নেওয়া যায়, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেওয়া যায়, হ্যাঁ। অথবা হচ্ছে মনে হয় পরিসংখ্যান নেওয়া যায়। স্ট্যাটিস্টিক্স না ওয়ার্থ ইট না, কারণ মানে ইডিতে প্র্যাকটিক্যালি মনে হয় 120 মার্ক, আচ্ছা, আর জাস্ট এমনি হাতে কিছু করা লাগে, ওগুলো নাম্বার এমনি উঠে যায়। 120 না 180 ভুলে গেছি আমি। আচ্ছা। এ প্লাস মার্ক আর কি এমনি তোলা দিয়ে যায়, দেয়। আচ্ছা, এ প্লাস মানে মার্ক সহজ এমনি দিয়ে তুলনা। দেয়, কিছু করা লাগে না, প্র্যাকটিক্যালি আর কি এ প্লাস মার্ক। আচ্ছা, আর এই বাকি বছর দুটোতে ডিইউ করা যায়। এই ইউনিটে কিন্তু বায়োলজির চেয়ে মানে মূল ক্রুশিয়ালি ছিল হচ্ছে ফিজিক্সের রিটেনটা। ফিজিক্সের রিটেনটা আসলে মানে define আমার করছে কাছে কি? প্রত্যেক বছরের ফিজিক্স রিটেনটাই মনে হয় যে স্বাভাবিকের তুলনায় একটু একটু আলাদা, হ্যাঁ। স্ট্যান্ডার্ড থাকে। একটা কোশ্চেন প্রুফ দিয়ে দেয়, কোনো একটা সূত্রের প্রুফ এরকম কিছু একটা দেয়। আমিও শুরুতে মানে ফিজিক্সের মানে রিটেন প্রশ্ন দেখে মানে অ্যাপ্রোচ করতে পারতেছিলাম না, কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত লেগেছিলাম, তার জন্য হচ্ছে মানে আমি রিটেনে টেনে পাইছিলাম। আচ্ছা, এই তো অনেক জি, ভালো। এটার জন্যই মানে এত ভালো হয়েছে কিন্তু আমার মনে ওই হয়। টাইমে হলো যে দেখা যায় যে আমার মনে আছে মানে টাইম শেষ হয়ে যায়, মানে হঠাৎ করে হ্যাঁ। এমসিকিউ নিয়ে DU এক্সামটা দ্রুত শেষ হয়ে যায়, তাই না? সময় কম আর লাগে। অনেকের হচ্ছে অনেক ক্ষেত্রে যে ডিইউ হচ্ছে তার ফার্স্ট এক্সাম ছিল, আদিবের ক্ষেত্রে ফার্স্ট এক্সাম ছিল আমার না, first exam কিন্তু আমার DU ক্ষেত্রে ছিল। সেটা ছিল না। আমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম, মেডিকেলেও দিয়েছিলাম, জাহাঙ্গীরনগরে দিয়েছিলাম, এবং জাহাঙ্গীরনগরে অনেক ভালো রেজাল্ট আসছিল। আচ্ছা। ডি ইউনিটে হচ্ছে একটা শিফটে ফার্স্ট হয়েছিলাম। তো এইসব কারণে হচ্ছে মানে আমার মাথা অনেক কুল ছিল। তো আমার মনে হয় এটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল। মোটামুটি হচ্ছে কিছু জিনিস আসলে বোঝা যায়, যেমন ধরো তোমার কথায়
একটা হচ্ছে কামনেস দেখা যায়। সো ওইটার আই গেস একটা ইফেক্ট থাকে রেজাল্টে। রেজাল্টে অবশ্যই থাকে, হ্যাঁ। তো এই পর্যায়ে আমরা আসলে অনুষ্ঠান একদম শেষে এসে পড়েছি। তোমাদের সবার জন্য সামনের জীবনের জন্য শুভকামনা। তোমরা সবাই অনেক ভালো ভালো জায়গায় যাও, এটা আশা করি। মানে যে ইচ্ছা তোমাদের মনে আছে, সামনে কি করবা এটা আমি আর আক্স করি নাই, কেন কি সেটা দেখা যাবে, তাই না? আর অনেক সময় বললে দেখা যায় নজরের একটা ব্যাপার আছে, আমি আসলে খুব বিশ্বাস করি, তাই আর আক্স করি না। এই পর্যায়ে শেষ করছি। তো লাস্টে একটুখানি আমাদের স্মার্ট শহরের অ্যাপটা নিয়ে বলে রাখতে চাই যে আমাদের স্মার্ট শহরের অ্যাপটা হলো যে তোমাদের একদম কমপ্লিট একটা প্যাকেজ। যেমন ওদের ক্ষেত্রে কুইজ জিনিসটা প্রত্যেকটা নটরডেম স্টুডেন্টের কাছে গেলেই শোনা যাবে যে কুইজ 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 কুইজ, এবং এটা ওদের আসলে রেজাল্ট ভালো করার একটা মূল মন্ত্র। তো এইরকম যাদের এরকম বারবার কুইজ নেওয়ার নাই, অথবা যে একটু বেশি প্র্যাকটিস করতে চায়, তাদের যাদের কুইজের মানে বা ওইরকম ফ্যাসিলিটি নাই, তাদের জন্য স্মার্ট শহর অ্যাপটা আসলে খুবই ভালো 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 অ্যাপ। তো এইখানে হলো যে আমাদের যে ফিচারগুলো আমি অনেকবার বলছি, প্রত্যেকটা ফিচার অন্তত একবার সবাইকে রিকোয়েস্ট থাকবে ডাউনলোড করে জাস্ট অ্যাপটার মধ্যে যেয়ে দেখো, তারপরে তাহলে তুমি পুরা এটাই বুঝে যাবা যে এখানে কী কী ফিচার আছে। মডেল টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা ভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস, এক্সট্রা কোশ্চেন সলভ, সব কিছু এ টু জেড গুছানো একটা জিনিস প্যাকেজ আছে, যেটা হলো যে আমাদের স্মার্ট শহরের বাদে অন্য কোথাও আসলে এই প্যাকেজটা তুমি ফুল পাবা না। MCQ প্লাস CQ এখন আমরা নতুন অ্যাড করতেছি। তো সবাইকে এই বলে আমার এই অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতেছি। দেখা হবে সামনের কোনো পডকাস্টে।